আগামী ফেব্রুয়ারিতে রমজানের আগে জাতীয় নির্বাচন আয়োজন করতে নির্বাচন কমিশনকে চিঠি দেবে অন্তর্বর্তী সরকার। নির্বাচনের সব আয়োজন সম্পন্ন করতে কাল থেকে প্রাতিষ্ঠানিক প্রস্তুতি শুরু হবে। জাতির উদ্দেশ্যে ভাষণে এসব কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, এবারে নির্বাচনে নতুন বাংলাদেশ গড়ার ভিত্তি নির্মাণ করা হবে। এছাড়া প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে কাজ করছে সরকার। প্রধান উপদেষ্টা বলেন, একটি গোষ্ঠী নির্বাচনকে বাধাগ্রস্ত করার প্রচেষ্টা চালাচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীকে নতুন করে গড়ে তুলতে পদক্ষেপ নেওয়া হয়েছে। আমরা এবার একটা নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া শুরু করব। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাবো, যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করে। আমরা সরকারের পক্ষ থেকে এই নির্বাচন যাতে সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং উৎসবমুখরভাবে সম্পন্ন করা যায়, সেজন্য সকল প্রকার সাহায্য সহযোগিতা প্রদান করব। সম্পূর্ণ বিধ্বস্ত বাংলাদেশ যে আবার দ্রুত ঘুরে দাঁড়াতে পেরেছে, তার বড় কারণ হলো আমাদের রেমিটেন্স যোদ্ধাদের ঐতিহাসিক অবদান। নির্বাচনে তাদের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে। নারী ভোটাররা যেন দেশের সর্বত্র নির্দ্বিধায় আনন্দোৎসব সহকারে তাদের ভোট দিতে পারে, এটা নিশ্চিত করতে চাই। নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি। রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ছাত্র জনতার ঢল উপভোগ করেন দিনব্যাপী নানা অনুষ্ঠান। তবে এক বছরে তেমন প্রত্যাশা পূরণ হয়নি বলে জানান তারা। তাদের দাবি একটাই, সংস্কার করেই দিতে হবে নির্বাচন। ঠিক এক বছর আগে 5ই আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতনের আনন্দে মেতেছিল দেশের মানুষ। আনন্দ মিছিল নিয়ে রাজপথে নেমে এসেছিল সব বয়সী। সেই দিবস পালনে আবারও জনতার বাঁধ ভাঙা আনন্দ। নবীন প্রবীণ শিশু কিশোর সবার হাতে ও কপালে বাংলাদেশের পতাকা, মুখে স্লোগান। সব পথ যেন এক হয়ে মিশেছে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে। তবে আনন্দের সাময়িক বিপত্তি ঘটায় গ্যাস বেলুন বিস্ফোরণ। যদিও তাতেও ভ্রুক্ষেপহীন মানুষ। কিছুক্ষণ পরই ঠিক 2:25 একযোগে বেলুনগুলো উড়িয়ে দেয়া হয় প্রতীকী হিসেবে। গত বছর ঠিক এই সময়েই মুক্ত হয়েছিল স্বৈরশাসন। এক বছরে আশানুরূপ প্রত্যাশা পূরণ হয়নি। দাবি একটাই, সংস্কার করেই নির্বাচন দিতে হবে। সবার চোখে মুখে নতুন বাংলাদেশের স্বপ্ন। আজকে 36 জুলাই এক বছর বর্ষপূর্তিতে এত আনন্দ বোধ করছি বলার বাইরে। আমরা এই দিনে আবার নতুন করে স্বাধীনতা পেয়েছি, বাঁচার অধিকার পেয়েছি, কথা বলার অধিকার পেয়েছি। এক বছর হয়েছে, কিন্তু এখন পর্যন্ত আমার দেশের কোনো যে পরিবর্তন বা সিস্টেমের জন্য আমরা আন্দোলন করেছিলাম, কোনো স্বার্থ ছিল না, কিন্তু সেটা কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না। আর তরুণদের বার্তা, নতুন বাংলাদেশে কেউ যেন ফ্যাসিজমের আচরণ না করে। ভালো হোক, আগামীতে আরো ভালো হোক, স্বৈরাচার মুক্ত থাকুক। দেশ তো খুব সুন্দর দেখতে চাই, সাদাবাজ সন্ত্রাস মুক্ত বাংলাদেশ দেখতে চাই। এদিকে মানিক মিয়া এভিনিউ সড়কে জুলাই পুনর্জাগরণে আনন্দমালা হিসেবে পারফর্ম করছে বিভিন্ন সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। গানের তালে তালে উপভোগ করেন সবাই। জুলাই গণঅভ্যুত্থান দিবস এবং জুলাই ঘোষণাপত্র উপস্থাপন উপলক্ষে রাজধানী মানিক মিয়া এভিনিউতে এসে মিশেছে সব পথ। লোকে লোকারণ্য, পুরো এলাকা সুর আর ছন্দে মেতেছেন তারা। তবে এটি কেবলমাত্র একটি সাংস্কৃতিক অনুষ্ঠানই নয়, একটি নতুন প্রজন্মের চেতনার পুনর্জাগরণের প্রতীক। মানিক মিয়া এভিনিউ থেকে রিফাত তাসনুভা, ডিবিসি নিউজ, ঢাকা। শ্রদ্ধা আর ভালোবাসায় সারা দেশে স্মরণ করা হচ্ছে জুলাই শহীদদের। নানা আয়োজনে প্রশাসন, শহীদ পরিবারের সদস্য আর জুলাই যোদ্ধারা বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেন, যে লক্ষ্য আর উদ্দেশ্যে ছাত্র জনতা প্রাণ দিয়েছে তা যেন বিফল না হয়। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে নারায়ণগঞ্জের দেশের প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক, পুলিশ, র্যাব, ফায়ার সার্ভিস সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দল ও শহীদ পরিবারের সদস্যরা। চট্টগ্রামের শহীদ মোহাম্মদ আলমের কবরে শ্রদ্ধা জানান সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন সহ প্রশাসনের কর্মকর্তারা। উপস্থিত ছিলেন আলমের পরিবারের সদস্যরাও। এ সময় অর্জিত বিজয় ধরে রাখতে অটুট ঐক্যের কথা বলেন মেয়র। এই কাঙ্ক্ষিত গণতন্ত্র যদি আমরা অর্জন করতে না পারি, আরও একটি গণঅভ্যুত্থান দিবস আমাদের জন্য অপেক্ষা করছে, কিন্তু আমরা সেটা চাই না।
আমরা চাই আজকে যে একটা ঐক্যের জায়গায় ফিরে আসতে। বরিশালে নগরের আমতলার মোড় এলাকায় গ্রাফিতি উদ্বোধন করা হয়। এছাড়া শহীদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। খুলনায় জুলাই স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান শহীদ পরিবারের সদস্যরা। শহীদদের স্বপ্ন পূরণের দাবি করেন তারা। শিববাড়ি মোড় যেটা ছিল এই আন্দোলনের প্রাণকেন্দ্র, যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, যারা কারাবন্দী হয়েছেন, সকলকে আমরা আমন্ত্রণ জানিয়ে একটি সম্মিলনের চিন্তা আয়োজন আমরা করেছি। রংপুরের জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানানো হয়। এছাড়াও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নানা কর্মসূচি পালন করা হচ্ছে। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, জুলাই পদযাত্রা ও আলোচনা সভা হয়। শহীদদের আত্মার শান্তি কামনায় 1 মিনিট নীরবতা পালন করে অনুষ্ঠান শুরু হয়। রাজশাহীতে C&B মোড় এলাকায় শহীদ স্মৃতিস্তম্ভ উদ্বোধন ও ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। শহীদদের আত্মদান যেন বিফলে না যায় সেদিকে সজাগ থাকার আহ্বান জানান জুলাই যোদ্ধারা। বগুড়ায় শহীদদের কবর জিয়ারতের মাধ্যমে শুরু হয় দিনের আনুষ্ঠানিকতা। পরে জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়। ময়মনসিংহে জুলাই শহীদদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এছাড়াও আছে জুলাই শহীদ পরিবারের স্বজন ও আহত যোদ্ধাদের সম্মানে নানা কর্মসূচির আয়োজন। চাঁদপুরে 31 জন শহীদের কবরে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। এছাড়া টাঙ্গাইল, বরগুনা, মেহেরপুর, নাটোর, নীলফামারী, পঞ্চগড়, শেরপুর, কিশোরগঞ্জ সহ সারা দেশে জুলাই গণ অভ্যুত্থানে নানা আয়োজন করা হয়েছে। প্রিয়া কুন্ডু, ডিবিসি নিউজ ডেস্ক। জুলাই ঘোষণাপত্র নিয়ে হতাশার কথা জানিয়েছে জামায়াত ইসলামী। অন্যদিকে কয়েকটি রাজনৈতিক দল ঘোষণাপত্রের বিষয়ে সন্তুষ্টি জানালেও জোর দিচ্ছে প্রতিশ্রুতি বাস্তবায়ন ও নির্বাচনের ওপর। জুলাই ঘোষণাপত্র উপস্থাপনের পর প্রতিক্রিয়ায় এমন কথাই উঠে এসেছে বিভিন্ন দলের কাছ থেকে। সম্মানিত নাগরিকবৃন্দ, এবারে মঙ্গলবার বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এ ঘোষণাপত্র পাঠ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে উপস্থিত ছিলেন বিএনপি, জামায়াত ইসলামী সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতারা। প্রয়োজনীয় সকল আইনি সুরক্ষা দেওয়ার ঘোষণাপত্র পাঠের পর এ নিয়ে প্রতিক্রিয়া জানান বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এ সময় জামায়াতে ইসলাম জুলাই ঘোষণাপত্র নিয়ে হতাশা প্রকাশ করে। আমরা এই ঘোষণাপত্রে হতাশ। এই ঘোষণাপত্রে সংবিধানের প্রিএম্বলে এটা স্থান দেওয়া দরকার ছিল এবং এটা 5 আগস্ট থেকে এটা বাস্তবায়ন করবে বলে আমরা শুনেছিলাম, ধারণা করেছিলাম, কিন্তু এটা কখন থেকে বাস্তবায়ন হবে তার কোনো নির্দেশিকা নেই। নাগরিক ঐক্য জুলাই ঘোষণাপত্রে সন্তুষ্টি জানালেও জোর দিচ্ছে আগামী নির্বাচনের উপর। ছাত্ররা যে আগে কথা বলেছিল এই যেহেতু ইত্যাদি বলে, কিন্তু এই পরবর্তী পর্যায়ে নির্বাচনকে কেন্দ্র করে যে ডেভেলপমেন্ট হচ্ছে সেইটা এটার সাথে যুক্ত করা হচ্ছে। জুলাই ঘোষণাপত্রের কিছু বিষয়ে অস্পষ্ট উল্লেখ করে ঘোষণার অঙ্গীকার বাস্তবায়নের তাগিদ এবি পার্টির। আমরা একটা ঘোষণাপত্র শেষ পর্যন্ত তৈরি করতে পেরেছি, বলতে পেরেছি, এবং এই অঙ্গীকারটা যদি আমরা বাস্তবায়ন করতে পারি সাফল্যমণ্ডিত হবে। আর গণ অধিকার পরিষদ বলছে জুলাই ঘোষণাপত্রে জন আকাঙ্ক্ষা পূরণ হয়নি। ঘোষণাপত্রে আমরা লক্ষ্য করেছি যে যেটা বলা হয়েছে যে আগামী সংসদ বাস্তবায়ন করবে, সেই ক্ষেত্রে আসলে আমাদের যে একটা বৃহত্তর রাষ্ট্র সংস্কারের জন আকাঙ্ক্ষা ছিল সেটা কিছুটা একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। জুলাই ঘোষণাপত্রকে ইতিবাচক বলে উল্লেখ করেছে হেফাজতে ইসলাম ও জমিয়তে উলামায়ে ইসলাম। আমরা দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পরে জানাবো। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। 1971 স্বাধীনতা অর্জন আর 2024 হলো স্বাধীনতা রক্ষার বছর। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ভিডিও বার্তায় এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট পালানোর পর রাহুমুক্ত হয়েছে বাংলাদেশ। 1971 সাল ছিল স্বাধীনতা অর্জনের যুদ্ধ, আর 2024 সাল ছিল স্বাধীনতা রক্ষার যুদ্ধ। 1971 সালে শহীদ মুক্তিযোদ্ধাদেরকে বাংলাদেশ ভোলেনি। 24-এর গণ অভ্যুত্থানের শহীদদেরকেও বাংলাদেশ ভুলবে না। আজকের এই দিনে আমি আবারও সকল শহীদদের অবদানকে শ্রদ্ধাভরে স্মরণ করছি।
শেখ হাসিনা পালানোর পর মানুষের মধ্যে যে আকাঙ্ক্ষা ও প্রত্যাশা তৈরি হয়েছিল, রাজনৈতিক দলগুলো তা ধারণ করতে না পারলে এত ত্যাগ বৃথা যাবে। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে এমন মন্তব্য করেছেন বিএনপি নেতারা। তারা বলেন, 16 বছরের জুলুমের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ 5ই অগাস্ট। গণতন্ত্র পুনরুদ্ধারে দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন জরুরি। অভ্যুত্থানের বর্ষপূর্তিতে দেশের প্রায় সব জেলাতেই বিজয় শোভাযাত্রা সহ নানা কর্মসূচি পালন করে বিএনপি ও সহযোগী সংগঠনগুলো। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি আয়োজন করে চট্টগ্রামের ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়। এতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, শেখ হাসিনা পালানোর পর মানুষের মধ্যে যে আকাঙ্ক্ষা ও প্রত্যাশার জায়গা তৈরি হয়েছিল, রাজনৈতিক দলগুলো সেটি ধারণ করতে না পারলে এই ত্যাগ বৃথা যাবে। বাংলাদেশের জনগণের মনে যে মনোজগতে যে বিশাল পরিবর্তন হয়েছে, যে আকাঙ্ক্ষা জেগেছে, এটা যদি আমরা ধারণ করতে না পারি তাহলে কিন্তু পুরো এত লোকের জীবন, এত স্যাক্রিফাইস সব কিছু বৃথায় যাবে। নরসিংদীর পলাশে বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে ছাত্র জনতার বিজয় শোভাযাত্রায় অংশ নিয়ে ডক্টর আব্দুল মঈন খান বলেন, বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন জরুরি। তারা ভেবেছিল বন্দুকের গুলির জোর দিয়ে তারা বাংলাদেশকে চিরদিনের জন্য শাসন করবে। যত দ্রুত সম্ভব একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে। এদিকে নোয়াখালীতে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে জয়নুল আবেদিন ফারুক বলেছেন, যারা 71-এর স্বাধীনতা মানে না তারা বিএনপির বিরুদ্ধে কথা বলে। যারা 71-এর স্বাধীনতা মানে না, যারা এই ডক্টর ইউনূসের একটি নির্বাচন মানে না, যারা নতুন জন্ম নিয়ে বিএনপির বিরুদ্ধে কথা বলে, তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম। টাঙ্গাইলে অভ্যুত্থানের বর্ষপূর্তিতে আয়োজিত বিজয় শোভাযাত্রায় অংশ নিয়ে দলের প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বাংলাদেশের মানুষের বিরুদ্ধে গিয়ে কেউ টিকে থাকতে পারেনি। বাংলাদেশের মানুষের বিপক্ষে যখন যে গেছে তার পরিণতি কিন্তু ভালো হয় নাই। হয়েছে পুলিশে হাসিনা জনগণের ভোট কেড়ে নিয়েছিল, চাষিবাদের উপাধি পেয়ে জনগণ থেকে বিকৃত হয়ে বিদায় নিতে বাধ্য হয়েছে খুনি হাসিনা। সাভারে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিজয় শোভাযাত্রা করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সালাউদ্দিন বাবুর নেতৃত্বে বিজয় শোভাযাত্রা বের হয়। এছাড়া গোপালগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ সহ দেশের বিভিন্ন জেলায় বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত হয় বিজয় শোভাযাত্রা ও নানা কর্মসূচি। হিমাদ্রি রাহা, ডিবিসি নিউজ ডেস্ক। মৌলিক সংস্কার এবং আওয়ামী লীগের দোষীদের দৃশ্যমান বিচারের আগে নির্বাচনে গেলে দেশে বিদ্রোহ তৈরি হবে বলে মন্তব্য করেছেন জামায়াতের নেতারা। তারা বলেছেন, নির্বাচন আর সংস্কার নিয়ে কিছু রাজনৈতিক দলের অবস্থান দ্বিমুখী ও আত্মঘাতী। দাবি, সংস্কার ছাড়া নির্বাচন হলে তা হবে জনগণের সাথে বিশ্বাসঘাতকতা। মঙ্গলবার সকালে রাজধানীর পল্টন মোড়ে ঢাকা মহানগর দক্ষিণ জামাত ইসলামী সমাবেশ ও গণমিছিলের আয়োজন করে। নেতাকর্মীদের মুখে ছিল স্বৈরাচারের বিরুদ্ধে স্লোগান আর নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। সমাবেশে অংশগ্রহণ নিয়ে দলটির সেক্রেটারি জেনারেল বলেন, বিপ্লবের 1 বছর পার হলেও সরকারের কিছু ভূমিকা নিয়ে সংশয় তৈরি করেছে। কিছু রহস্য সংশয় তৈরি হচ্ছে, কোন চাপে, কোন দলের চাপে যেন সব দলকে উপেক্ষা করে কোন একটি দলের ইচ্ছাকে যেন প্রতিফলিত করা না হয়। নির্বাচনের আগে সংস্কারের মৌলিক কাজ শেষ করতে হবে। শেষ না করে নির্বাচন আমরা মেনে নিতে পারি না। সকালে রাজধানীর মহাখালীতে জামাতের গণমিছিলে যোগ দিয়ে দলটির নেতারা বলেন, সংস্কার ছাড়া নির্বাচন হলে তা হবে জনগণের সাথে বিশ্বাসঘাতকতা। আমরা কোনো ব্যক্তি নয়, আদর্শের জন্য আপনাকে বসিয়েছিলাম, স্বৈরাচারের বিরুদ্ধে আপনাকে বসিয়েছিলাম। যদি আবার বিশ্বাসঘাতকতার গন্ধ পাই, আবার স্বৈরাচারকে সহযোগিতা করছেন আর একটি স্বৈরাচার বানানোর সহযোগিতা করছেন, তাহলে জনগণ আপনাকেও ছাড় দেবে না। সংস্কার ছাড়া কোনো নির্বাচন আপনি ঘোষণা করলে
জনগণের প্রতি বিশ্বাসঘাতকতা হবে। এদিকে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে চট্টগ্রামে নানা কর্মসূচি পালন করেছে ছাত্র শিবির। এছাড়া সিলেট, মানিকগঞ্জ, কুমিল্লা, মৌলভীবাজার, সিরাজগঞ্জ, পঞ্চগড়, নাটোর, কিশোরগঞ্জ, কুমিল্লা সহ সারা দেশে জামাতের মিছিল বের করা হয়। ফরহাদুজ্জামান, ডিবিসি নিউজ, ঢাকা। কক্সবাজারে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি নেতাদের বৈঠকের গুঞ্জন নিয়ে চলছে তোলপাড়। যদিও খবরটিকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। তার দাবি কক্সবাজারে ঘুরতে গেছেন। এদিকে জুলাই ঘোষণাপত্র উপস্থাপনের দিনে গণঅভ্যুত্থানের নেতৃত্ব পর্যায়ের নেতাদের কক্সবাজারের অবস্থানকে রহস্যজনক বলছেন স্থানীয় বিএনপি নেতাকর্মী ও জুলাই যোদ্ধারা। তবে গণমাধ্যম সহ বেশ কয়েকটি সূত্র বলছে সাবেক মার্কিন দূত বর্তমানে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অবস্থান করছেন। ঢাকা থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে মঙ্গলবার বেলা 11:25 কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেন এনসিপির 5 নেতা। তারা হলেন দলটির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি, 2 মুখ্য সংগঠক সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহ এবং জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। সঙ্গে ছিলেন জারার স্বামী এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহও। বিমানবন্দর থেকে এনসিপি নেতারা ইনানির একটি 5 তারকা হোটেলে ওঠেন। গুঞ্জন ছড়িয়ে পড়ে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করতেই এই সফর। গাড়ি নিয়ে ওদেরকে লামা দিয়ে আমি চলে আসছি, এখানে চলে আসছি। আমি আর ওদের সাথে আর কোনো কথাবার্তা বলি নাই। এনসিপি নেতাদের ওই হোটেলে ওঠার বিষয়ে অবগত পুলিশও। 11টার সময় ওই যে এয়ারপোর্টে আসছে তারা 5 জন, 5তলা 3টা রুমে পাশাপাশি অবস্থান করছে। এই খবরে হোটেলের সামনে বিক্ষোভ করেন বিএনপির স্থানীয় নেতাকর্মীরা। আমরা বিক্ষুব্ধ জনতা, আমরা এই হোটেলের সামনে এখানে মানববন্ধন কর্মসূচি করেছি যেন বাংলাদেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হয় আমরা সেটা তাৎপর্যের জবাব আমরা ঐক্যবদ্ধ আছি, সেই মেসেজটা দেওয়ার জন্য আমরা এখানে এসেছি। জুলাই অভ্যুত্থানের 1 বছর পূর্তির দিনে নাসিরউদ্দিন হাসনাতদের এই সফরকে রহস্যজনক বলছেন জুলাই যোদ্ধা ও স্থানীয়রা। শহীদদের স্মরণে আজকে বিভিন্ন প্রোগ্রাম থাকতে পারে, এইসব না করে ওনারা এখানে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সাথে যে আপনার আজকে গোপন বৈঠক করতেছে, এটা আমার কাছে খুব রহস্যজনক মনে হয়। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঠেকানোর জন্য আজকের এই মূল বৈঠক আমরা এভাবে সন্দেহ করতেছি। অবশ্য পিটার হাসের সঙ্গে বৈঠকের খবরকে গুজব ও অপপ্রচার দাবি করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। এটা গুজব, আমরা ঘুরতে আসছি। আর হলো পিটার হাসের সাথে কয়েকটা নিউজ চ্যানেল দেখলাম, এটা চ্যানেল 1 শুরু করছে, এটা প্রোপাগান্ডা, আমরা এই বিষয়ে কিছুই জানি না। কয়েকটি গণমাধ্যম সহ বিভিন্ন সূত্রে জানা গেছে কক্সবাজারে নয়, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থান করছেন সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। ডিবিসি নিউজ ডেস্ক। নির্বাচন নিয়ে যে শঙ্কা ছিল তা প্রধান উপদেষ্টার বক্তব্যের মধ্য দিয়ে কেটে গেছে। সুষ্ঠু ও অবাধ নির্বাচনের মধ্য দিয়ে রাষ্ট্রীয় স্থিতিশীলতা এখন নিশ্চিত হবে। জনগণের কল্যাণে ও রাষ্ট্র ব্যবস্থার প্রয়োজনীয় সংস্কারের জন্য চেষ্টা চালিয়ে যাবে বিএনপি। এসব কথা বলেছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। রাতে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণের প্রেক্ষিতে এসব কথা জানান সালাউদ্দিন আহমেদ। একটি জুলাই ঘোষণাপত্র আর একটি জাতির উদ্দেশ্যে ভাষণের মধ্য দিয়ে তিনি নির্বাচনের ঘোষণা দিয়েছেন। আমরা দুটোকেই স্বাগত জানাই। জুলাই ঘোষণাপত্রের যে সমস্ত ঘোষণা তাকে রাষ্ট্রীয়ভাবে এবং সাংবিধানিকভাবে স্বীকৃতি দেওয়ার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আগামী দিনে আমাদের নির্বাচনে মানুষের ভোটাধিকার প্রয়োগের জন্য যে পরিবেশ সৃষ্টির জন্য মাননীয় প্রধান উপদেষ্টা যে সমস্ত পরামর্শ দিয়েছেন সেটা অবশ্যই প্রণিধানযোগ্য। জেলায় জেলায় সংকট সমস্যা, তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে ফেনী জেলায়। সিএসআরএম ডিবিসি এক্সপ্রেসে আমরা আছি ফেনী জেলায়। ফেনী জেলার অভিভাবক জেলা প্রশাসক সাইফুল ইসলাম আমার সাথে যুক্ত হয়েছেন। তো আপনাকে স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি এক্সপ্রেসে। আমরা দেখেছি যে আজকে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি অনুষ্ঠানে আপনি যোগ দিয়েছেন। তো এই যে 1 বছর পার হয়ে গেল, ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে, তো 1 বছরে কতটা বদলালো বাংলাদেশ, আপনি কি মনে করছেন? না, আমরা তো সবসময় সরকারের যে নির্দেশনা, সেই নির্দেশনা মোতাবেক আমরা কাজ করি। আমরা চেষ্টা করেছি যে আইনের মধ্য থেকে যে মানুষের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা পূরণ করার চেষ্টা আমরা করেছি। এবং সেখানে একদিনের জন্য এই যে নাগরিক সেবা বঞ্চিত তারা হচ্ছেন না। সরকারের যে ফিসক্যাল পলিসি রয়েছে এবং মনিটারি পলিসি আছে বাংলাদেশ ব্যাংকের, এর ফলে
যে মানুষের কাজের সুযোগ সৃষ্টি হবে এবং আমাদের তরুণ প্রজন্ম কাজ পাবেন। আপনাদের এই ফেনী জেলা অনেক প্রসিদ্ধ নানা কারণে, ভাষা আন্দোলনের স্মৃতি, মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। এর পাশাপাশি জলাবদ্ধতার একটা বড় সমস্যা, বন্যা হয়ে গেল গত বছরে, এবছর বন্যা হয়ে গেল, এটা আপনারা কিভাবে ট্যাকেল দিচ্ছেন বা কিভাবে? জলাবদ্ধতার যে সবথেকে বড় যে কারণটা, এটা আমরা আইডেন্টিফাই করেছি বিশেষ করে ফেনী পৌরসভাতে। এটি হলো গিয়ে যে আমাদের প্রাকৃতিক যে খাল এবং পানি নিষ্কাশনের যে রাস্তাগুলো, সেগুলো বিভিন্ন সময় দখল বেদখল হয়ে গেছে। তো আমরা ইতোমধ্যে আইডেন্টিফাই করেছি যে কোন কোন স্থাপনাগুলো আমাদের এই যে খাল এবং নালার মধ্যে রয়েছে। আমরা আশা করছি যে বেশি সময় লাগবে না, আমরা অচিরেই এই সমস্ত খালগুলো যদি আমরা মুক্ত করতে পারি তাহলে এই জলাবদ্ধতাটা কমে আসবে। ফেনী মহুরী নদীর বাঁধের ব্যাপারে জানতে চাই কি অবস্থা? মহুরী নদীর এটি পানি উন্নয়ন বোর্ড যে ভাঙাগুলো যেগুলো হয়েছিল, এটি আমি যতদূর জানি যে এতে মেরামতের কাজ চলছে এবং আমরা আশা করছি যে সরকার একটি প্রকল্প নিয়ে ভাবছে, সরকার এটা বিবেচনা করবেন যাতে স্থায়ীভাবে একটা টেকসইভাবে যাতে এই এলাকার বন্যা নিয়ন্ত্রণ করা সম্ভব। ফেনীর 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে জনবল সংকট রয়েছে, ডাক্তার সংকট রয়েছে, স্বাস্থ্যসেবা কিছুটা ব্যাহত হচ্ছে, কি পদক্ষেপ নেবেন আপনারা? এটা নিয়ে ইতিমধ্যে আমরা আমাদের একজন অতিরিক্ত সচিব স্বাস্থ্য মন্ত্রণালয়, উনি আমাদের জেলা ভিজিট যখন করেছেন, আমরা তার নজরে এনেছি এবং আমরা চেষ্টা করছি যে এটির অর্থাৎ হসপিটালের অবকাঠামো আছে কিন্তু জনবল নাই। এই জনবল বাড়ানোর জন্য যে উদ্যোগ নেওয়া দরকার সেই উদ্যোগগুলো আমরা। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। আমরা ছিলাম ফেনীর জেলা প্রশাসকের সাথে। আমরা আগামীকালই যাব নোয়াখালীতে। CSRM ডিবিসি এক্সপ্রেস আমাদের সঙ্গে থাকবে। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।